সুপার বোল্ড এই স্মার্টফোনটা টেকনোর তরফ থেকে এসছে। টেকনো স্পার্ক 50 প্রো রিসেন্টলি বাংলাদেশ মার্কেটে দুইটা ভ্যারিয়েন্টে ওরা এই স্মার্টফোনটি লঞ্চ করে, 6/128GB, 8/128GB। না 8/256GB এখন আর মানে স্বপ্নে দেখার একটা মতো ব্যাপার। তবে টেকনোর তরফ থেকে আমি স্পার্ক সিরিজের ডিভাইস সত্যি বলতে আরও কিছুটা কম দামে আশা করছিলাম। হ্যাঁ, স্মার্টফোনের দাম অনেক বেড়ে গেছে, ওয়ার্ল্ড ওয়াইড কেন বাড়ছে এটা আমরা সবাই জানি। স্টিল টেকনোর প্রতি আমার একটা বিশ্বাস ছিল, ওরা স্পার্ক সিরিজের ডিভাইস নিয়ে আসলে অ্যাটলিস্ট কিছুটা কম দামে আনা ট্রাই করবে বা যতটুকু পারে, কিন্তু ওরা পারেনি সেই জায়গাটা। একটা সময় আমরা দেখতাম স্পার্ক সিরিজের ডিভাইসগুলো লোয়ার মিড রেঞ্জে বা একটু লো বাজেটে পাওয়া যেত, কিন্তু এখন এসে আপনাকে অনেক চড়া দামে কিনতে হবে। আচ্ছা, এই স্মার্টফোনটা কিনবেন কি কিনবেন না, কিংবা এইটা না কিনে রিপ্লেস আসলে আপনি কি কিনতে পারেন, সে সমস্ত বিষয় নিয়ে থাকবে আজকের এই ভিডিও। আর এই দাম নিয়ে শুরুতেই বলতে গেলে আমি অসন্তুষ্ট, এছাড়া আর কিছু বলার নেই। তবে হ্যাঁ, এই স্মার্টফোনটার স্পেশাল কিছু আকর্ষণীয় জায়গা রয়েছে, আবার বেশ কিছু জায়গায় লিমিটেশনসও রয়েছে। চলুন সব কিছুই ফাইন্ড আউট করি। ফার্স্ট অফ অল আমরা যদি দেখি ডিজাইনটা, হ্যাঁ বর্তমান সময়ে আপনারা এ ধরনের ডিজাইন দেখছেন, ক্যামেরা মডিউলের কথা বলছিলাম। তবে ওরা এখানে ক্যামেরার ডিজাইনটা যেভাবে করছে আর কি, জাস্ট এই ক্যামেরার অংশটুকু, সেটাকে কিছুটা রোবোটিক আই কিংবা ওদের যে পোভা সিরিজের ফোন রয়েছে তার সাথে অনেকটা মিল রাখে, ওরকম লাগে আর কি। তবে ফোনটা খুব বেশি মোটা না, যথেষ্ট স্লিম একটা ডিভাইস, হাতে নিয়ে আপনি বেটার ফিল করবেন। ওয়েট ব্যালেন্স ভালো, অর্থাৎ চারিদিক থেকে ওয়েটটা ব্যালেন্স করা হয়েছে। বডি ফ্রেমে প্লাস্টিক রয়েছে, রিয়ার প্যানেলও প্লাস্টিক রয়েছে, যেটা ফ্রস্টেড। ফিঙ্গারপ্রিন্ট স্মাজেস হালকা বসে, কম দেখা যায় আর কি। এই ফোনটা অনেক বোল্ড দেখছেন, তবে এটার আরও কয়েকটা বোল্ড আরও সুন্দর সুন্দর কালার ভ্যারিয়েন্ট রয়েছে, আপনারা চাইলে সেগুলো চয়েস করতে পারেন। 3.5mm হেডফোন জ্যাক ওরা দেয়নি এখানে। IP68 and 69 রেটিং রয়েছে, তবে যেন তেন রেটিং না, ওরা ক্লেম করছে 6 মিটার পানির গভীরে আপনি এটাকে নিতে পারবেন। এই মুহূর্তে আমার আসলে 6 মিটার পানির গভীরে যাওয়ার মতো সুযোগ নেই, যেহেতু এই মুহূর্তে 6 মিটার পানির গভীরে আমার যাওয়া সম্ভব না, আর আসলে অত পানি আমার কাছে নেই। তো আমি চলে আসছি বাসার টাঙ্কির কাছে। হ্যাঁ, তো আমরা এখন যেটা করব, এই টাঙ্কির মধ্যেই ওকে ফেলে দেবো। এই যে অন করা অবস্থায় রয়েছে, তো একটা পাউজ নিয়েছি যেটা দিয়ে ওই যে সাবান টামান ব্যবহার করে, সো ওইটার মধ্যে দিয়ে আমরা ফোনটাকে নিচে ফেলে দেবো। এভাবেই ফেলছি, আমি জানি না আসলে কি হবে, দেখা যাক। দেখা গেল রশি খালি চলে আসলো, নিচে কোনো একজন কেউ ফোনটা রেখে দিল। ওকে, আমি ফোনের আলোও দেখতে পাচ্ছি। আচ্ছা, মোটামুটি যে এইটুকু পর্যন্ত গিয়েছে, এর বেশি আর যাবে না। অলরেডি আমি বুঝতে পারছি যে নিচে থেকে গেছে আর কি। হ্যাঁ, তো কয়েকবার একটু এভাবে করা যাক। ওকে, আমরা আস্তে ধীরে এবার তুলি। আমরা যদি ধরে নিই যে এইটুকু 1 মিটার, এটা 1 মিটারের মতো হবে আর কি, ওরকম 2, 3, 4 মিটারের একটু বেশি আর কি। ফোন এই যে অন করা অবস্থায় রয়েছে, না বন্ধ হয়নি, সব কিছু ঠিকঠাক আছে, কিন্তু ক্যামেরাতে ছিল, ক্যামেরাটা কেটে বের হয়ে গেছে আর কি। এটা হওয়াটা স্বাভাবিক, কারণ হলো কি, পানির টাচ আসলে পরে তখন ক্যামেরা আর কি অনেক সময় কেটে যায়, তো ওটাই হয়েছে মূলত। বাট হ্যাঁ, ফোন একদমই রানিং, আমরা যেটা দেখছি কোনো সমস্যা নেই। ক্যামেরাতে যদি আবার যাই, সব কিছুই ঠিকঠাকভাবে ওয়ার্ক করছে। এখন কতটুকু সময় আসলে ওইখানে সার্ভাইভ করতে পারবে, ওইটার জন্য আলাদা একটা টেস্ট করা যেতে পারে, পরবর্তীতে আমরা না হয় ট্রাই করব। যদি আপনার আসলেই পানির গভীরে নিয়ে যাওয়ার মতো প্রয়োজন পড়ে বা অতিরিক্ত পানির প্রেসারেও ফোনটাকে নিয়ে যেতে হয়, সেক্ষেত্রে হ্যাঁ, এই ফোন টিকবে, এটুকু বলা যেতে পারে। এছাড়াও ওরা যেটা ক্লেম করছে যে এই ফোনটা বেশ শক্তপোক্ত, ডিউরেবল। তবে এই কাজও কারো করার দরকার নেই, খুদাই ক্যান ফোন আসরাবেন ভাই। আউট অফ দ্য বক্স স্মার্টফোনটি রান করবে iOS 16 অন টপ অফ অ্যান্ড্রয়েড 16। তবে মেজর আপডেটের ব্যাপারটা ক্লিয়ার না, আদৌ কয়টা আপডেটেতে পাওয়া যাবে বা পাওয়া যাবে না। এসওসি হিসেবে রয়েছে MediaTek Helio G100 Ultimate, যা আমরা এর আগেও অনেক স্মার্টফোনে ব্যবহার করছি, কিন্তু সেটা কম দামের মধ্যে, বলতে গেলে অ্যারাউন্ড 20K-তে। 20,000 টাকার নিচে 18-19,000 টাকা থেকে শুরু করে 25,000 টাকা প্রাইস ব্র্যাকেটে আমরা অনেক ফোনে ব্যবহার করছি, ইভেন টেকনোই আমাদেরকে দিত। বাট এখন এসে টেকনোর এই ডিভাইসটার দামটা দেখুন। এইটার দাম রয়েছে বেস ভ্যারিয়েন্টের কত বললাম, 26,999 টাকা, এবং পরবর্তী ভ্যারিয়েন্ট 8/128GB 30,999 টাকা। 31,000 টাকায় গিয়ে আপনাকে MediaTek Helio G100 Ultimate কিনতে হচ্ছে। মানে কি দিন আসলো। এখন এই এসওসির জায়গাটা নিয়ে আমি খুব একটা কমপ্লেন করতে পারছি না, কারণ স্পেশাল কোনো এসওসি এর চাইতে আপনি হয়তো এর আশেপাশে পাবেন না। হ্যাঁ, আপনি চাইলে টেকনোরেই অন্য ফোন দেখতে পারেন, যেমন টেকনো কেমন 40 প্রো, ওই ডিভাইসটা তো বোধহয় সেম এসওসি রয়েছে, কিন্তু আরও বেশ কিছু বিষয় আছে, আপনি ওটা একটু মাথায় রাখেন, আমি পরে বলবো কি কি। এছাড়াও রয়েছে টেকনোর পোভার ফোন, টেকনো পোভা কার্ভ 5G। যদি বাজেট আর 2,000 টাকা বাড়ানো যায়, তাহলে ওখানে গিয়ে কিন্তু আরও বেটার ডিল লক্ষ্য করা যায়।
সো ওইটাও একটু মাথায় রাখবেন। তাছাড়াও টেকনো প্রোভা স্লিম ফোনটা রয়েছে, হ্যাঁ সেটার কথাও মাথায় রাখতে পারেন। ওইটা একটু অন্য জনারের জিনিস, একটু ডিফারেন্ট, ডিজাইনটাও ডিফারেন্ট। তারপরেও আপনারা ওটা চাইলে দেখতে পারেন। আমি বলছিলাম না যে এই ফোনটার বদলে আপনি চাইলে কোন কোন ফোন দেখতে পারেন, হ্যাঁ টেকনোর তরফ থেকেই বললাম, সেগুলো আপনি মাথায় রাখতে পারেন আর কি। যাই হোক, MediaTek Helio Z100 আমাদের কাছে খুবই পরিচিত একটি এবং পরীক্ষিত একটি SoC, যা বলা যায় এরকম অ্যারাউন্ড 25K বা 20 থেকে 25,000-এর মধ্যে বেশ দারুণ একটা রেজাল্ট দেওয়ার মতো, রেগুলার কাজ ভালোভাবে হ্যান্ডেল করতে পারে। সত্যি বলতে এর আগে আপনি 20, 22, 23,000 টাকার ফোনে যে রেজাল্টটা পেতেন এক্স্যাক্টলি সেম রেজাল্টই দেবে এই ফোন 30,000 টাকা প্রাইস ব্র্যাকেটে এসে। আই থিঙ্ক ক্লিয়ার। টাকা বেশি গুনতে হবে, পারফরমেন্স আপনি 20-25,000 টাকার মতো পাবেন। এর সাথে তো ক্লিয়ার করে বলার কিছু নেই। ডে টু ডে লাইফের কাজগুলো সামলাতে পারছে। অ্যাপ ওপেন ক্লোজ টাইম খুব একটা ফাস্ট না, খুব একটা স্লো না, ডিসেন্ট জায়গায় আমি বলবো। ফোনটা হেভি গরম হতে আমরা দেখিনি, থার্মাল থ্রোটল করার মতো কোনো ইস্যু পাইনি। তবে সুপার স্মুথনেস যে ব্যাপারটা, ওইটা আপনি হয়তো বা ফিল করবেন না, যেটা একটা সময় আপনি অ্যারাউন্ড 30K প্রাইস পয়েন্টের ফোন থেকে পেতেন, একটা সময় পেতেন। সেটা আপনি এখন এসে আর পাচ্ছেন না কিন্তু এই ফোনে। টুকটাক কিছু ব্লোটার ওরা রেখেছে এখানে, খুব আহামরি অনেক বেশি এমন নয়, আপনার না লাগলে ওগুলো আনস্টল করে নিতে পারেন, আর একটু ক্লিন ভাইব থাকবে সেক্ষেত্রে। তবে কোনো ধরনের ল্যাগ কিংবা কোনো ধরনের বাগের মতো ইস্যু আমরা এখন পর্যন্ত ফেস করিনি এই ডিভাইসটাতে। মোটামুটি এটা প্রায় অ্যারাউন্ড 15 ডেজের মতো আমাদের কাছে রয়েছে। গেমিংয়ের প্ল্যান থাকলে এটা গেমিংয়ের জন্য স্পেশাল কোনো ডিভাইস অফকোর্স না, আপনি তারপরও ফ্রি ফায়ারের মতো গেম লোয়ার সেটিংসে খেললে বেটার, সেক্ষেত্রে প্লেয়াবল রেজাল্ট ভালোই পাওয়া যায়। পাবজিও আমরা প্লে করে দেখছিলাম, হ্যাঁ এই ফোনেও লোয়ার সেটিংসেই বেটার আউটপুট দেয়। তবে সামটাইমস বা অ্যাকশন মোমেন্টে গেলে পরে আপনি হালকা পাতলা ল্যাগ হিসাবে দেখা পাবেন। গেমিংয়ের জন্য ডেডিকেটেডলি চয়েস না করা উচিত। ক্যামেরাতে আমরা স্মার্টফোনটার রিয়ারে 50 মেগাপিক্সেলের সোনির সেন্সর দেখছি LYT600। অন্যদিকে 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরা রয়েছে। যদিও এখানে দেখে তিনটা ক্যামেরা মনে হলেও ওগুলো আসলে জাস্ট দুধভাত সেন্সর, আর একটা তো সেন্সর না। এইটার আউটপুট কেমন আসলে টেকনোর স্পার্ক সিরিজের অন্য ডিভাইসগুলোতে আমরা যেমনটা দেখতাম, বা টেকনোর ম্যাক্সিমাম স্মার্টফোনের যে ক্যামেরার যে কালার যে বিষয়টা আপনারা লক্ষ্য করেন, সেটা এখানে পাবেন একটু পপ আপ টাইপের, একটু ভাইব্রেন্ট টাইপের। দেখা যায় ডে লাইট কন্ডিশনে যদি লাইটিং সিনারিওটা ওর অনুকূলে থাকে, তাহলে ম্যাক্সিমাম ক্লিকেই আপনারা আশানুরূপ আউটপুট পাবেন এবং সেটা ব্যবহার উপযোগী। ছবি অতিরিক্ত কন্ট্রাস্টি মনে হয়নি, কন্ট্রাস্ট লেভেলটা ঠিকঠাক আছে। হাই এক্সপোজার কন্ট্রোল করতে গেলে কিছুটা ইস্যুর মধ্যে পড়ে যায়। আর ডাইনামিক রেঞ্জ মানে একদম ওই লেভেলের ওয়াইড না। আপনারা যেমন যদি একটু খেয়াল করেন যে লো লাইটের জায়গাগুলোতে, মানে একটা ছবির হাইলাইট এবং লো লাইটের জায়গাগুলোতে, সেই ক্ষেত্রে ব্যালেন্সটা একদম টপ লেভেলের না। যদি আজকে আমরা এই ফোনটাকে 25,000 টাকার নিচের ফোন হিসেবে বিবেচনা করতাম, তাহলে আমি বলতাম যে হ্যাঁ ক্যামেরার জায়গাটা বেশ ভালোই বা মোটামুটি ঠিকঠাক আছে। কিন্তু যেহেতু আমাকে এখন অলমোস্ট 30K ঘরে বা 30K প্লাস দিয়েও কিনতে হচ্ছে পরবর্তী ভেরিয়েন্ট, সেই জায়গা থেকে ক্যামেরায় আমার আরও বেশি এক্সপেকটেশন থাকবে, এটা স্বাভাবিকভাবেই। তবে সনির সেন্সর আছে, আই থিঙ্ক যে টুকটাক যে ইস্যুগুলো আছে একটু, এগুলো আপডেটের মাধ্যমে কিছুটা হলেও ফিক্স করা পসিবল। লো লাইটের ছবিতে আপনারা বেশ কিছুটা সফটনেস লক্ষ্য করবেন। সেই সাথে আরেকটা বিষয় হচ্ছে যে হেভি লাইট যদি চলে আসে লো লাইটের ছবিগুলোতে, তখন ছবিগুলো একটু ফ্যাকাশে টাইপের একটা মানে ধারণ করে। সো এইখানেও একটু ইমপ্রুভমেন্টের সুযোগ আছে। টেকনো আর যা করুক না কেন, এই জায়গায় সবসময় একটু দারুণ কিছু দেওয়ার ট্রাই করে। আই মিন পোর্ট্রেটের কথা বলছি, যেখানে 24mm, 35mm অ্যান্ড 50mm ছবি তোলার মতো সুযোগ দিচ্ছে। এখন আপনারা হাই ফোকাল লেন্থে ছবি তুলতে দেখতে অনেক বেশি সুন্দর লাগবে, ব্যাকগ্রাউন্ড ব্লারনেসটাও তখন আর্টিফিশিয়াল লাগে না, বরং অনেকটা ন্যাচারাল টাইপের একটা ফিল দেয়। এই সমস্ত জায়গা তো ঠিকই আছে, কিন্তু হয় কি অনেকটা সফট মনে হয়। বাট স্টিল যেগুলোতে 1x দিয়ে আসে এই প্রাইস সেগমেন্টে, সেগুলোর তুলনায় এটার আউটপুট নিয়ে আপনারা সন্তুষ্ট বেশি থাকবেন। একটু ব্রাইট করে দেওয়ার প্রবণতা আছে, দেখতে অবশ্য ভালোই লাগে। ফ্রন্ট ফেসিং ক্যামেরাটা 8 মেগাপিক্সেল, এটা অ্যাজ ইউজুয়াল রেজাল্ট দেয় আমি বলবো, না খারাপ না ভালো আমি বলতে পারছি না। এটা মোটামুটি বলতে পারেন যে হ্যাঁ আউটডোরে ভালো লাইটিং কন্ডিশনে শার্পনেস ডিটেল তো ভালো দেয়, ইনডোরে কিছুটা সফট করে, কালারেও কিছুটা টুইটেড লক্ষ্য করা যায়, যেমন হালকা একটু ভাইব্রেট করে প্রেজেন্ট করছে, নট ব্যাড, মানে চলে আর কি ফ্রন্ট ফেসিং ক্যামেরা। ভিডিও 2K 30 FPS আপনি রেকর্ড করতে পারবেন, স্ট্যাবিলিটির কিছুটা অভাব বোধ করবেন অবশ্যই, আর এক্সপোজার কন্ট্রোলিংয়েও কিন্তু ভালো টাইম নেয়। তাছাড়া ভিডিওটা আমার কাছে একটু ওভার কন্ট্রাস্টি বলেও মনে হয়েছে। ক্যামেরার জায়গাটাতে আর একটু বেটার কিছু দেওয়া উচিত ছিল। মানে আমি যদি এখন এসে বলি, ওই যে বলছিলাম ক্যামনের কথা মনে রাখেন, ক্যামন 40 Pro, হ্যাঁ ওইটার 4G যে ভ্যারিয়েন্টটা রয়েছে, ওই স্মার্টফোনটাতে কিন্তু আপনারা আবার আলট্রা ওয়াইড পাবেন। সো যদি মনে হয় যে না আমার একটু ক্যামেরা সেন্ট্রিক ডিভাইস দরকার, দেন আপনি ওটার দিকে যেতে পারেন। ওটাতেও বোধহয় MediaTek Helio Z100 রয়েছে। আচ্ছা, স্টেরিও স্পিকার, মাল্টিমিডিয়া কনজাম্পশন টাইম কিংবা গেমিং টাইমে এই ব্যাপারটা আপনার ভালো লাগবে। সাউন্ড কোয়ালিটি একদম মানে হেভি ডেপথ দিচ্ছে এরকম না, বাট ক্লিয়ার সাউন্ড দেয়। দেন এই স্মার্টফোনটাতে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার রয়েছে এখানে। এটার পজিশনটা আমার হাত অনুযায়ী একটু নিচ দিকে লাগে, ইউজ টু হয়ে গেলে আর সমস্যা হবে না, মোটামুটি ফাস্ট অ্যান্ড একিউরেট। তবে এই স্মার্টফোনটার যে জায়গাটা নিয়ে আমার মেইন কষ্ট, সেটা হচ্ছে গিয়ে ডিসপ্লে সেকশন, যেখানে আমরা একটা IPS LCD প্যানেল তো দেখছি, এবং এখানে 120 হার্জ হাই রিফ্রেশ রেট রয়েছে। IPS 120 হার্জ এগুলো নিয়ে আমি সন্তুষ্টই আছি, আসলে IPS হয়ে আমার কোনো অসুবিধা নেই। কিন্তু এটা HD+ রেজুলেশনের, এবং সেখানে আমরা দেখতে পাই 259 PPI রয়েছে। এই জায়গাটায় আসলে অ্যাটলিস্ট টেকনো যদি কস্ট কাটিং না করতো, দেখুন আপনি যখন এই স্মার্টফোনটার বেস ভেরিয়েন্ট কিনছেন তখন না হয় কোনোভাবে মেনে নিলেন, কিন্তু 31,000 টাকায় গিয়ে কিনতে গেলে অনেকের তো আছে যাদের র্যামটা একটু বেশি প্রয়োজন, তারা ভাই 31,000 টাকায়
একটা আইপিএস এলসিডি প্যানেল কিনছে এবং সেখানে এইচডি প্লাস রেজুলেশন, যা আসলে কোনোভাবে তো মেলে না। ব্যাপারটা হয়ে গেছে এরকম। এই জায়গাটা নিয়েই আমার যত কমপ্লেন। টেকনো যদি এখানে ফুল এইচডি প্লাস দিত, আমি আসলে এই যে এত কমপ্লেন করছি বা বললাম যে দাম বাড়ার ভিতর দিয়ে টেকনোর প্রতি আমার একটা বিশ্বাস ছিল, এগুলো নিয়ে আমি কথা বলতামই না যে অ্যাটলিস্ট ওরা ফুল এইচডি প্লাস দিয়েছে। এখন এখানে আপনি পাঁচ হোল কাটার পাবেন, যার ফলে ডিসপ্লের লুকটা দেখতে ভালো লাগতেছে। লোয়ার চিনটা আবার মোটা, ডিসপ্লে এমনিতে বেশ স্মুথ, টাচ রেসপন্সও ভালো, কিন্তু হয় কি ওই দেখে সেই মজাটা পাওয়া যায় না, যেটা কিনা আপনি টেকনোর কেমন 40-তে পাবেন, যেটা কিনা ওই যে পোভা কার্ভের কথা বলছিলাম সেখানে গিয়ে পাবেন, সেই মজাটা এখানে আপনি পাবেন না। ওগুলো ফুল এইচডি প্লাস, অ্যামোলেড, সো ওগুলোর হিসাব আলাদা। এই জায়গায় আসলে কস্ট কাটিংয়ের শিকার হয়েছে। ডে বাই ডে দাম অনুযায়ী ফোনের সাথে মানে কোনো কিছু মিলতেছে না। এখন ফোন না কিনে ফেলেন, না কিনেন ভাই, কি আর বলবো আমি। আর একটা বিষয় খেয়াল করছেন, কোম্পানিগুলো ফোন লঞ্চ করাই অফ করে দিচ্ছে, তেমন এটা কেউ লঞ্চও করছে না। তো এই হচ্ছে অবস্থা। এখন আপনার কাছে যদি মনে হয় এইচডি প্লাস নিয়ে কোনো সমস্যা নেই, সেক্ষেত্রে আপনি অবশ্যই দেখতেই পারেন। আর এইচডি প্লাস হলে একটা সুবিধা থাকে, সেটা হচ্ছে প্রসেসরের উপরে প্রেশার কম দেয়, লং রানে একটা স্মুথনেস পাওয়া যায় এবং ব্যাটারি বার্ন কম করে। এখন এই সমস্ত বিষয় নিয়ে মানে ওই নিজেরা বুঝ দিতে পারেন আর কি। ব্যাটারি আছে 6000 mAh এবং 60 ওয়াটের চার্জিং সিস্টেম, এই জায়গাটা খুব ভালো করছে, এটা আমি বলবো। 6000 mAh ব্যাটারি দিয়ে স্মার্টফোনটা সত্যিই প্রায় 1.5 দিনের মতো ব্যবহার করা যাচ্ছে, কারণ ওই যে বললাম এইচডি প্লাস, অন্যদিকে হচ্ছে 6000 mAh অ্যান্ড 60 ওয়াট, এই কম্বো ভালো। টেকনোর এআই আছে এখানে, যেমন ওয়ান ট্যাপ সামারাইজ, তারপর এআই ফ্ল্যাশ মেমো, তারপরে হচ্ছে এআই রাইটিং, এআই হেলথ, এরকম ব্লাবলা বেশ কিছু এআই ফিচার্স, যেগুলো টেকনোর আমরা অন্য ডিভাইসেও দেখি। হ্যাঁ, এখানেও আপনি পেয়ে যাচ্ছেন। ও হ্যাঁ, আইফোনের সাথেও টাচ টু ট্রান্সফার যে সিস্টেমটা, ওটা কিন্তু টেকনোর এই ডিভাইসটাতেও রয়েছে। নেটওয়ার্ক কানেক্টিভিটি, ব্লুটুথ কানেক্টিভিটি, এগুলো বেশ ভালো। ওয়াইফাই, নর্মাল নেটওয়ার্ক, সেগুলো সবকিছু ঠিকঠাকভাবে ওয়ার্ক করতেছে এই স্মার্টফোনে। টেকনো স্পার্ক 50 প্রো, এই স্মার্টফোনটা মানে যদি আমরা ফোন ওয়াইজ ধরি, যে ধরেন আগের দিনে আমরা আছি, এটা অ্যারাউন্ড 20K, আইদার 22K, হ্যাঁ সেই জায়গা থেকে মোটামুটি ভালো একটা ডিল। বাট এখন দাম বেড়ে যে অবস্থা, কম্পিটিশনে কেউ নেই, কার সাথে কম্পেয়ার করবেন সেটাও নিজেও খুঁজে পাবেন না। সো আপনার হাতে আসলে কোনো অপশনও নেই। একদম লেটেস্ট নতুন মডেল যদি নিতেই চান, সেক্ষেত্রে দেখতে পারেন। আর যদি মনে হয় আরও তো কয়েকটা মডেল আমি বললাম, সেগুলোর থেকেও দেখতে পারেন। আর যেটা আপনারা দেখছিলেন যে ফোনটা ডিউরেবিলিটির দিক থেকে বেশ শক্ত। অনেকেই রয়েছেন যারা কিনা একটু মানে হেভি ইউজার টাইপের বা রাফ অ্যান্ড টাফ টাইপের ইউজার, খুব একটা যত্নশীল না, এবং আপনাকে কাজ করতে হয় একটু পানি টানির সাথে, সেই ক্ষেত্রে এই স্মার্টফোনটা আবার আপনাকে বেশ ভালো একটা সাপোর্ট দিবে, যেহেতু 6 মিটার পানির নিচের গভীরেও যাওয়া যায়। আপনি চাইলে হাওরে গিয়ে বাইন ম্যাচ ধরতে একদম চলে যেতে পারবেন পানির গভীরে ফোন নিয়ে। এটা সম্ভব। আপনাদের কাছে এই ডিভাইস কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে নতুন ভিডিওতে।